গল্পটা শুরু হয় হেসং নামের একটা ছেলেকে নিয়ে। সে স্কুলের ছাদে ঘুমাচ্ছিল, হঠাৎ আকাশে একটা রকেট দেখতে পায় আর নিচে পড়ে যায়। কিছু ছাত্রছাত্রী এসে হাজির হয় সেখানে। হেসং দেখে যে তারা তার স্কুলের নয়, কিন্তু তাদের ইউনিফর্ম অনেকটাই একই রকম। হেসং তাড়াতাড়ি তার ক্লাসরুমের দিকে দৌড় দেয়, কিন্তু একটাও ছাত্রকে সে চিনতে পারছে না। শিক্ষক এসে দেখে যে হেসং 10 বছর আগের ইউনিফর্ম পরে আছে। শিক্ষক অন্য ছাত্রদের কাছে জিজ্ঞাসা করে হেসং কি তাদের ক্লাসের কেউ। তারা বলে না। হেসং ভয় পেয়ে যায় আর ধরা পড়ে যাওয়ার ভয়তে দৌড়ে বাইরে পালায়। আর অবাক ব্যাপার হলো সে বাইরে বেরিয়ে দেখে এই সালটা 2017। ও কিছু বুঝতে পারছিল না, সঙ্গে সঙ্গে পরিবারের কথা ভেবে বাড়ির দিকে দৌড় দেয়। এদিকে জং উন, যে 12 বছর আগে তার প্রেমিকা ছিল, ওই এলাকা দিয়ে বাসে করে যাচ্ছিল। বাস থামতেই সে হেসংকে দেখতে পায় আর ড্রাইভারকে সঙ্গে সঙ্গে বলে বাসটা থামাতে। সে নেমে আসে, কিন্তু তখন একটা ট্রেন এসে তাদের পথ আটকে দেয়। সে ট্রেনটা চলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করে, কিন্তু তখন সে হেসংকে আর দেখতে পায় না। হেসং অবশেষে নিজের বাড়ি পৌঁছয়, কিন্তু সে কিছুই চিনতে পারছিল না। যখন সে নিজের বাড়ি ঢোকে তখন নিজের পরিবারের ছবির বদলে অন্য কারোর পরিবারের ছবি দেখতে পায়। হেসং আতঙ্কিত হয়ে যায় আর অনেক ভয়ও পেয়ে যায়। সে বাড়ি থেকে বাইরে বেরোনোর সময় বাড়ির মালিক এসে হাজির হয়। লোকটা হেসং এর কলা ধরে আর তাকে চোর ভেবে বসে। হেসং বোঝানোর চেষ্টা করে, কিন্তু হালকা একটা ধাক্কায় লোকটা দেওয়ালে গিয়ে আছাড় খায়। মনে হচ্ছে যেন হেসং এর ভিতরে সুপার পাওয়ার চলে এসেছে। সে মালিকের কাছে ক্ষমা চায় আর তিনার ফলগুলো তুলে দেয়, কিন্তু তখন ওই বয়স্ক লোকটা হেসং এর মাথায় আঘাত করে। অন্যদিকে আমরা দেখি হেসং এর বন্ধু তার কবরের কাছে শোক করছে। তার মৃত্যু হয়ে গেছে আজ থেকে 12 বছর আগে। হেসং এর জ্ঞান ফেরে হাসপাতালে, আর একটা পুলিশ অফিসার তাকে জিজ্ঞাসা করে সে অন্যের বাড়িতে কি করছিল। পুলিশ অফিসার তার জন্মের সাল জিজ্ঞাসা করে। হেসং বলে সে 1987 সালে জন্ম নিয়েছে। অফিসার ভাবে সে মজা করছে, তাই তাকে থানায় নিয়ে যায়। হেসং বারবার বলে তার জন্ম 1987 সালে, কিন্তু অফিসার বিরক্ত হয়ে যায়। সে ভাবছিল হেসং কিছু লুকাচ্ছে। অফিসার রেকর্ড চেক করার সিদ্ধান্ত নেয় আর অবাক হয়ে দেখে হেসং সত্যিই 1987 সালে জন্মগ্রহণ করেছে। সে হেসংকে বলে তাকে দেখতে অনেক ইয়াং লাগছে, কিন্তু যখন অফিসার দেখে হেসংকে 2005 সালে মৃত ঘোষণা করা হয়েছে তখন সে ভয়ে কেঁপে ওঠে আর কিছু না বুঝতে পেরে অফিস থেকে বাইরে যায় আর তাকে অপেক্ষা করতে বলে। এদিকে হেসং এর মাথার আঘাতটা চুলকোতে শুরু করে। অফিসার বাইরে গিয়ে ব্যাপারটা বোঝার চেষ্টা করে, আর তখনই হেসং এর বন্ধু সিন এসে পড়ে। সে একজন সিনিয়র অফিসার। লোকটা সিনকে সব ঘটনা বলে, কিন্তু এসে দেখে যে সে অফিসের ভিতরে নেই। হেসং ওয়াশরুমে গিয়ে ব্যান্ডেজ খুলে দেখে তার আঘাতগুলো পুরোপুরি সেরে গেছে। অবাক হয়ে এসে তাড়াতাড়ি চুল দিয়ে মাথা ঢেকে ফেলে। যখন হেসং বেরোতে যাচ্ছিল তখন হঠাৎ আরেকজন অফিসারের সঙ্গে ধাক্কা খায়। পরে বোঝা যায় এই অফিসারটা আসলে সিন। হেসনের নামের ব্যাজ দেখে সিন সঙ্গে সঙ্গে বুঝতে পারে যে এটা তার ছোটবেলাকার বন্ধু। হেসং খুশি হয় এমন কাউকে দেখতে পেরেছে যে তাকে চেনে, কিন্তু সিন অবাক হয়ে যায়, কারণ সে একটু আগেই হেসনের কবরের কাছ থেকে ঘুরে এসেছে। সিন ভয় পেয়ে মাটিতে পড়ে যায়। হেসং তাকে বোঝানোর চেষ্টা করে আর অনেক প্রশ্ন করে, কিন্তু সিন অজ্ঞান হয়ে যায়। সে ভাবছিল এটা কোনো ভূত। পরে সিন হেসনের রান্না করে নিয়ে যায় আর তাকে নুডলস খেতে দেয়। তবে সে এখনো ভয়ে আছে, তাই কাঁপতে কাঁপতে হেসংকে ছুঁয়ে দেখে। ছোঁয়ার পর বুঝতে পারে হেসং আসলেই জীবিত, ভূত নয়। হেসং তার কাছে ইয়ন উনের কথা জিজ্ঞাসা করে, সে কেমন আছে আর কোথায় আছে। সিন উত্তর দেয় যে তার সঙ্গে তার কোনো যোগাযোগ নেই। তারপর সে হেসংকে জিজ্ঞাসা করে তার কিছু মনে পড়ছে সেই দিনের কথা, যেদিন তার গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল। হেসং বলে হ্যাঁ, আমার সবকিছুই মনে আছে। তখন জানা যায় যে তারা সেদিন গ্রাজুয়েশন ছবির জন্য প্রস্তুতি নিচ্ছিল, কিন্তু কেউ ভাবতেও পারেনি যে হেসনের জন্মদিনের দিন কিছু একটা দুর্ঘটনা হতে চলেছে। পরের দিন সে পরিবারের জন্য রান্না করে, তখন খেয়াল করে যে তার ছোট ভাই স্কুলে চলে গেছে। সে ছিল ক্লাসের সেরা ছাত্র আর সবাই চাইতো সে যেন ডাক্তার হয়। সেদিন হেসং এর জন্মদিন ছিল আর জন ওর জন্য অপেক্ষা করছিল বাইরে। হেসং মজা করে হালকা একটা ছোঁয়া দেয় তার মাথায়। তারপর তারা একসাথে স্কুলে যায়। পৌঁছানোর পর হেসং নিজের ছোট ভাইয়ের নাস্তা দেওয়ার জন্য তার ক্লাসে যায়, কিন্তু সেখানে গিয়ে সে জানতে পারে ইউন জুনকে বুলিং করা হয়েছে। সে তাড়াতাড়ি তার ছোট ভাইয়ের কাছে ছুটে যায় আর দেখে যে তাকে অনেক মারধর করা হয়েছে। হেসং তাকে শান্ত করতে চায়, কিন্তু ইউন জুন রেগে গিয়ে বলে আমি ওদের কাছে মার খেয়েছি তোমারই জন্য। হেসং এই কথাটা শুনে দৌড়িয়ে নিজের ক্লাসরুমে যায়। সেখানে গিয়ে চোলকে এক লাথি মেরে ফেলে দেয়। সে বলে ওদেরকে মেরেই ফেলবে, কিন্তু কিন চোল ওকে উৎসে দিয়ে বলে ও তোর আসল ভাই না বল। ক্লাসের বাকি সবাই কোনোভাবে দুজনকে আলাদা করতে পারে। সেই রাতে হেসং নিজের কাজ বাদ দিয়ে জং উনের জন্য গিফট কিনতে যায়, কিন্তু জং উন তখন তার বাড়ি গিয়ে তাকে সারপ্রাইজ দেওয়ার প্ল্যান করছিল। হেসং ওকে ফোন করে বলে যে সে তার বাড়ি যাচ্ছে তার সাথে দেখা করতে, কিন্তু জং উন মিথ্যে কথা বলে। সে নাকি স্কুলের আর্ট রুমে তার পার্স ফেলে এসছে আর সেটা হেসংকে নিয়ে আসতে বলে। তারপরে বলে আমি তোমার বাড়িতেই দেখা করব। আসলে জন্মদিনের জন্য তাদের আরো কিছু প্রস্তুতি নেওয়ার জন্য সময় লাগতো, তাই সে মিথ্যে কথা বলেছিল। তারপর হেসং স্কুলে যায় তার পার্স ফিরিয়ে আনতে, কিন্তু কিছু খুঁজে না পেয়ে সে সিদ্ধান্ত নেয় সেখান থেকে বেরিয়ে যাবে। হঠাৎ তার পায়ে কিছু একটা ধাক্কা খায়। তাকিয়ে দেখে কিংচোল অজ্ঞান হয়ে মেঝেতে পড়ে আছে, চারপাশে রক্ত ছড়িয়ে আছে। হেসং তাকে লকারের পাশে হেলান দিয়ে বসায় আর জাগানোর চেষ্টা করে, কিন্তু কোনো সাড়া পায় না। তখন হেসং তাড়াতাড়ি সাহায্য আনার জন্য সাইকেলে করে বেরিয়ে পড়ে, কিন্তু ঘটনাটা খারাপের দিকে মোড় নেয়। একটা দ্রুত গাড়ি এসে হেসংকে ধাক্কা মেরে দেয়। তার বাড়িতে তখন সবাই তার সারপ্রাইজ দেওয়ার জন্য অপেক্ষা করছিল, কিন্তু জং উন ভাবছিল সে এত দেরি করছে কেন। হঠাৎ হাওয়ার ঝাপটায় দরজা খুলে যায়। সবাই ভাবে হেসং এসছে, কিন্তু এমনটা ছিল না। এখন সে অনেক দূরে চলে গেছে। বর্তমান সময়ে দেখা যায় হেসং বাইরে একাই রাস্তায় ঘুরছে, মনটা একদম ভালো না। ঠিক সেই সময় জং উন রাস্তার অপর দিকে দাঁড়িয়েছিল। আবারও একটা ট্রেন চলে আসে আর এবারও একে অপরের সঙ্গে কারোর দেখা হয় না। জন উন ট্যাক্সি নিয়ে চলে যায় আর হেসং একাই রাস্তায় হাঁটতে থাকে। সিন হেসংকে খুঁজতে আসে।
হেসং কাঁদতে কাঁদতে জিজ্ঞাসা করে সে কি সত্যিই মারা গেছে। হতাশায় হেসং দৌড়াতে শুরু করে। তখন হঠাৎ আবার একটা গাড়ি আসে আর তাকে 12 বছর আগে সেই দুর্ঘটনার কথা মনে করিয়ে দেয়, কিন্তু এবার সিন তাকে বাঁচিয়ে নেয়। হেসং সিনকে জিজ্ঞাসা করে সে কি ভূত, আর তারপর হঠাৎ চিৎকার করে ওঠে। সেই চিৎকারে পুরো রাস্তার জিনিসপত্র ভেঙে যায়। সিন তখন তার কবর দেখাতে নিয়ে যায় আর সেখানে গিয়ে বলে যে তার দাদিও 12 বছর আগে মারা গেছে আর তার ভাই বোনদের খোঁজ এখন তার কাছে নেই, কিন্তু তার ছোট ভাই কোথায় কাজ করে সেটা সে জানে। হেসং উত্তেজিত হয়ে জিজ্ঞাসা করে সে কোথায় কাজ করে বলো। এরপর দুইজন একসাথে অফিসের দিকে যায়। অফিসে পৌঁছিয়ে হেসং বলে তার ছোট ভাই ছিল ভীষণ অলস, তাই অনেক জানতে ইচ্ছা করছে যে সে এখন কি কাজ করে। সিন প্রশ্নটা এড়িয়ে যেতে চাই, তখন একটা মহিলা তাকে ডাকে। তার নাম জে ইউং, সে ছিল তাদের ক্লাসমেট। মেয়েটা হেসং এর নামের ব্যাজ দেখে জিজ্ঞাসা করে সে কি সত্যিই হেসং। হেসং হেসে উত্তর দিতে যাচ্ছিল, তখন সেই মহিলা ভয়ে চিৎকার করে অজ্ঞান হয়ে যায়। এই সময় কাছে থাকা একটা অচেনা বয়স্ক লোক হেসংকে লক্ষ্য করছিল। হেসং কিছুই করতে পারছিল না, তাই সে ঠিক করলো নিজের একটু বদলাতে হবে। ও নিজের পোশাক বদলিয়ে মাথায় একটা টুপি পরে ভাইয়ের অফিসে দেখা করতে রওনা দেয়। পথে একজন লোক হেসং এর সাথে ধাক্কা খায়। ওরা তিনজন ছিল যারা লোকের কাছ থেকে ভয় দেখিয়ে টাকা আদায় করত। হেচুল যে হেসং এর ভাই তাকে একটা শিক্ষা দিতে এসেছিল, কিন্তু হেচুল তাকে ভীষণ মারধর করে। তারপর তারা ভেতরে যায় আর হেসং লুকিয়ে তাদের পিছু নেয়। টাকা উসুলকারীরা হেচুলকে বলে তাকে কারোর কাছ থেকে টাকা আদায় করতে হবে। হেচুল খুশি ছিল, কিন্তু যখন জানতে পারে সে মহিলাটা জং উইন তখন মানা করে দেয়। এদিকে হেসং হঠাৎ কিছু শব্দ শুনতে পায় আর বুঝতে পারে তার একটা নতুন ক্ষমতার ব্যাপারে, যে সে যে কোনো জায়গায় থেকে যে কোনো কারোর কথা শুনতে পায়। এই ক্ষমতা ব্যবহার করে সে হেচুলকে ট্র্যাক করে আর শোনে যে হেচুল টাকা উসুলকারীদেরকে বলছে সে জন ওয়েনের কাছ থেকে টাকা আদায় করতে পারবে না। তখন তারা দুজন মিলে হেচুলকে মারতে শুরু করে আর হেসং তাড়াতাড়ি সেখানে পৌঁছিয়ে দরজা খুলে ফেলে। হেচুল তাকে চিনতে পারে না আর তাড়াতাড়ি পালিয়ে যায়। টাকা উসুলকারীরা তার পিছু নিতে চাইছিল, কিন্তু হেসং তাদের হাত ধরে ফেলে আর তাকে ছুঁড়ে ফেলে দেয়। আরেকজন গুন্ডা লোহার ব্যাগ নিয়ে তার দিকে এগোচ্ছিল, কিন্তু হেসং তাকে ধরে ফেলে। সে জিজ্ঞাসা করে হেচুল কোথায় গেছে। সে ভয়ে ঠিকানাটা বলে দেয়। হেসং বাসে উঠে জং ওয়েনের বাড়ির দিকে রওনা দেয়, কিন্তু বাসে আগের সেই লোকটাকে দেখে যিনি তাকে জিজ্ঞাসা করে এই শহরে কি তুমি নতুন। হেসং অবাক হয়ে যায়। তখন লোকটা জানতে চায় সে এখানে কতদিন ধরে রয়েছে। মনে হচ্ছে যেন সে হেসং এর ক্ষমতার ব্যাপারে কিছুটা জানে। হেসং কোনো উত্তর দেয় না আর লোকটা তার স্টপে নেমে যায়। এদিকে জন উন কাজ করছিল রেস্টুরেন্টে। মিন জুন কারোর সাথে কথা বলছিল আর সে ওদের কথা শুনতে শুনতে সবকিছু গুলিয়ে ফেলে। মিন ছাদে চলে যায় আর জং উন ওর পিছন পিছন ছাদে যায়। জং উন বলে তুমি কি প্যারিস চলে যাচ্ছ, আর তার কারণ কি আমি। মিন বলে হ্যাঁ। জং উন বলে তুমি কতটা বোকা যে তুমি ভাবছো আমাদের ভিতরে সম্পর্ক তৈরি হতে পারে। এটা বলে সে ওখান থেকে চলে যায়। হঠাৎ তার হাত থেকে একটা পেপার পড়ে যায় যেটাই তার বক্তৃতা লেখা ছিল। মিন জুন সেটা পড়ে আর মুচকে হাসি দেয়। পুরো দিনের কাজ শেষ করে রাতে সবাই চলে যায়, কিন্তু হেড শেফ এসে জন উনকে বলে যে বাড়ি যাওয়ার আগে সবকিছু পরিষ্কার করে দেয়। এদিকে হেসং তখন জন উনের জন্য অপেক্ষা করছিল। ঠিক তখনই একটা গাড়ি এসে দাঁড়ায়। হেসং ভাবে জন উন এসছে, কিন্তু দেখা যায় ওরা টাকা উসুলকারী আর তার গুন্ডারা। তারা হেসংকে মারধর করে আর অনেক খারাপ অবস্থায় ফেলে রেখে যায়। এদিকে জন উন কাজ শেষ করে বাড়ির পথে রওনা দেয়। বাড়ি পৌঁছতে সে দেখে একটা লাইটের নিচে অজ্ঞান অবস্থায় হেসং পড়ে রয়েছে। চমকে গিয়ে তার হাত থেকে ব্যাগটা পড়ে যায়। সে নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না। তারপর সে হেসংকে নিজের অ্যাপার্টমেন্টে নিয়ে যায় আর ইমার্জেন্সি সার্ভিসে ফোন করতে যাচ্ছিল, কিন্তু তখনই হেসং আস্তে করে তার নাম ধরে ডাকে। সে ফোনটা নামিয়ে রেখে ফার্স্ট এইড বক্স নিয়ে এসে তার আঘাতগুলো চিকিৎসা করতে শুরু করে আর তার আঘাতগুলোকে ব্যান্ডেজ করে দেয়। পরদিন জং উন কাজে যাওয়ার জন্য তৈরি হয় আর হেসং এর জন্য একটা নোট রেখে যায়। জং উন চলে যাওয়ার পর হেসং এর আঘাতগুলো দ্রুত সেরে উঠতে শুরু করে, কিন্তু কাজে যাওয়ার বদলে জং উন পার্কে তার বন্ধু জিন জুর সঙ্গে দেখা করে। সে বলে যে সে বাড়ি ফিরতে বা কাজে যেতে চায় না। এটাতে জুন বুঝতে পারে যে তার বাড়িতে কিছু একটা হয়েছে, হয়তো পাওনাদাররা এসেছিল। ঠিক তখনই জং ওয়েনের ফোন বেজে ওঠে আর সে সরে গিয়ে কলটা রিসিভ করে। ফোনে ছিল সিনহো। জুন ভাবে সে হয়তো মজা করছে, তাই ব্যাপারটা সিরিয়াস নেয় না, কিন্তু সিন তখন জানায় হেসন বেঁচে আছে। এই কথা শুনে জুন অবাক হয়ে যায়। সিন বলে জননকে নিয়ে এখনই আমার সাথে দেখা করো। পরে সবাই সিনের বাড়িতে এসে আলোচনা করছিল। যখন জনন আর জুন ওখানে পৌঁছয় তখন সবাই ভাবছিল জনন হয়তো এতদিন হেসনকে লুকিয়ে রেখেছিল। এদিকে হেসনের জ্ঞান ফেরার পর অনেক ডাকাডাকি করে, কিন্তু কেউ উত্তর দেয় না। সে জননের রেখে যাওয়া নোটটা খুঁজে পায়, যেখানে লেখা ছিল তাকে হাসপাতালে যেতে বলেছে। সে বুঝতে পারছিল না যে নোটটা কে লিখেছে। গ্লাসে পানি খেয়ে ঘুরে দাঁড়ায়, তখন তাকে জংনের ছবি দেওয়ালে লাগানো আছে। ওদিকে সিন সবাইকে বলে যে সে নিজের চোখে হেসংকে দেখেছে আর প্রমাণ হিসেবে তার ইউনিফর্ম দেখায়। সে তাদেরকে বিশ্বাস করানোর জন্য কসমও খায়। সবাইকে সতর্ক করে দেয় যে হেসং হয়তো ভূত বা কোনো অদ্ভুত শক্তির কিছু হতে পারে। তখন হঠাৎ জংনের মনে পড়ে যায় কাল রাতের কথা। সে বুঝতে পারে সে সত্যিই হেসংকে অজ্ঞান অবস্থায় দেখেছিল। দৌড়ে বাড়ি ফিরে আসে, কিন্তু এসে দেখে সে ওখানে নেই। ও ভাবে সে হয়তো চলে গেছে। ঠিক তখনই হেসং বাথরুম থেকে বাইরে আসে। এটা দেখে সে অবাক হয়ে যায়, কিন্তু হেসং অনেক খুশি হয়েছে এতদিন পর জংউনকে দেখে। এই মুহূর্তটার মধ্যেই হঠাৎ বাড়িওয়ালা ভেতরে ঢুকে পড়ে। সে জানতে চায় ছেলেটা কে। জংউন মিথ্যে বলে সে তার দূর সম্পর্কের ছোট ভাই। বাড়িওয়ালা চিৎকার করে বকেয়া ভাড়া চায়, বলে 3 মাসের ভাড়া বাকি আছে। হেসং রেগে গিয়ে তাকে চুপ থাকতে বলে, কিন্তু জংউন তাকে থামায় আর বাড়িওয়ালাকে বলে পরের সপ্তাহে সব টাকা
দিয়ে দেবে। বাড়িওয়ালা চলে যায়, কিন্তু হেসং ভীষণ রেগে যায় আর জিজ্ঞাসা করে এরকম করে সে কিভাবে চালাচ্ছে। অন্যদিকে রেস্টুরেন্টে তার এক সহকর্মী হেডশেফকে জানায় যে জন উন কাজে আসেনি, আর মিন জুন সেটা শুনে ফেলে। সে জন উনের খোঁজ নিতে যায় আর দেখে সে একটা বেঞ্চে বসে আছে। সে জিজ্ঞাসা করে তুমি কি চাকরি ছেড়ে দিতে চাও? জং উন বলে না, সে শুধু ঋণের চিন্তা করছিল। বাড়ি ফেরার পথে হেসং তাদেরকে কথা বলতে দেখে। মিন মজা করে বলে শেফ হয়তো কাজে ফাঁকি দেওয়ার জন্য তোমার পাই ভেঙে দেবে। তারপর সে চলে যায়। হেসং তখন জন উনের কাছে গিয়ে তাকে দুটো পুরোপুরি গলে যাওয়া আইসক্রিম দেয় আর জন উনকে বলে ছোটবেলায় আমি তোমাকে অনেক মিথ্যে কথা বলেছি, তাই ক্ষমা চাইতে এসেছি। জং উন সেটা সিরিয়াস নেয় আর কাঁদতে শুরু করে। সে ভাবে হেসং শুধু এই কথা বলার জন্যই কি ফিরে এসছে। হেসং বোঝানোর চেষ্টা করে যে ওটা আসলে মজা ছিল, কিন্তু জং উন ওকে চলে যেতে বলে আর নিজেও সেখান থেকে চলে যায়। একটা শান্ত জায়গায় বসে ভাবছিল যে মৃত্যুর পরে বাচ্চারা কিভাবে তার বাড়ি পাথর ছুড়তো আর বলতো এটা খুনির বাড়ি। তখন জন ওং বাচ্চাদেরকে থামিয়ে বোঝানোর চেষ্টা করতো। এদিকে অ্যাপার্টমেন্টে হেসং সিদ্ধান্ত নেয় যে সে চলে যাবে, কিন্তু বাইরে বেরোতেই তার ছোট ভাই হেসলের সঙ্গে দেখা হয়ে যায়। হেসল ভয় পেয়ে দৌড়তে গিয়ে হোঁচট খায়। সে ক্ষমা চেয়ে বলে আমাকে ছেড়ে দাও। হেসং জিজ্ঞাসা করে সে কেন গুন্ডা হয়েছে। তার পক্ষে অন্য কিছু করার ছিল না, কারণ সবাই তাকে খুনির ভাই বলে চিনত। হেসং হতবত হয়ে যায় আর তার ভাই দৌড়ে পালিয়ে যায়। সে সঙ্গে সঙ্গে সিনকে ফোন করে আর এই ব্যাপারে জানতে চায়। সিন ব্যাপারটা এড়িয়ে যায়। সবাই তোমাকেই দোষী ভাবছিল, কারণ তোমার গায়ে রক্ত লেগেছিল ওর। তোমার মৃত্যুর পর জং ওর নিজেকে দোষী ভাবে আর সেও স্কুলে যাওয়া বন্ধ করে দেয়, কারণ সে ভাবতো ওর মিথ্যে বলার জন্যই তোমার মৃত্যু হয়েছে। সিন আরো জানায় যখন তোমার দাদি আইসিইউতে ছিল তখন একমাত্র জং ওন তাকে দেখাশোনা করতো, আর এই জন্যই সবার কাছে এতটা ঋণী হয়ে পড়েছে। হেসং বুঝতে পারে সে খুব ভুল করেছে। সে দৌড়িয়ে যায় জন ওনের কাছে আর ক্ষমা চায়। হেসং ব্যাপারটা বুঝিয়ে বলে যে তোমার কোনো দোষ নেই আর আমিও কোনো খুনি নই, আর ওকে নিজের পাশে থাকতে বলে। হেসং জং ওনকে জড়িয়ে ধরে আর জং ওন কাঁদতে শুরু করে। একটু পরে সে জিজ্ঞাসা করে আমি কি এখানে থাকতে পারি? জং ওন বলে হ্যাঁ, কোনো সমস্যা নেই। হেসং বলে অসুবিধা হলে আমি চলে যেতে পারি, কিন্তু জং ওন বলে তুমি সোফায় শুয়ে পড়বা আর আমি আমার ঘরে শুয়ে পড়বো। তারা একসাথে রুমটা পরিষ্কার করতে শুরু করে। পরিষ্কার করার সময় হেসং ভুল করে তার একটা ছোট প্যান্ট তুলে ফেলে। পরে তারা টিভি দেখতে চেষ্টা করে, কিন্তু সিগন্যাল নেই, তাই বিশ্রাম নেওয়ার সিদ্ধান্ত নেয়। জং ওনের হাত লেগে একটা ডাব্বার ভিতর থেকে একটা বোতল বেরিয়ে আসে। হেসং সেটা তুলে দেখে ওটা সেই বোতলের ঢাক্কান যেটা তারা শিউলিতে একসাথে খেয়েছিল। তখন তাদের পুরনো স্মৃতি মনে পড়ে যায়। একদিন জং ওন হেসংকে বলল তুমি কি আমাকে শিউলে নিয়ে যেতে পারবা? হেসং বুঝতে পারছিল সে কিছু একটা লুকোচ্ছে। তারপর সে জানালো সে তার মায়ের ঠিকানা খুঁজে পেয়েছে। তার মা শিউলে থাকে। তারা একসাথে যায় আর জং ওন 7 বছর পর প্রথমবার তার মাকে দেখছে, কিন্তু তার মা তখন অন্য একটা পরিবারের সঙ্গে সুখে ছিল। জং ওন তার সঙ্গে কথা বলতে চায়। ওকে দেখে ওর মা চমকে যায়। তার মা ওকে ফেলে রেখে এসেছিল অনেক বছর আগেই। তার মা জং ওনকে বলে এখান থেকে চলে যেতে, আর সেই সময় তার স্বামী সেখানে প্রস্তুত হয় আর জিজ্ঞাসা করে এই মেয়েটা কে। তার মা মিথ্যে কথা বলে সে নাকি তার একটা বন্ধুর বাড়ির ঠিকানা খুঁজছে। তারা জং ওনকে ওভাবে দাঁড় করিয়ে রেখে চলে যায়। হেসং রেগে গিয়ে একটা ইট দিয়ে তার গাড়ির কাঁচ ভেঙে দেয় আর সেখান থেকে পালিয়ে যায়, কিন্তু একটা পুলিশ অফিসার সেটা দেখতে পায় আর তাদেরকে ধাওয়া করে। জং ওন পড়ে যায়, কিন্তু হেসং তাকে তুলে নিয়ে পালিয়ে যায়। বাড়ির সামনে এসে হেসং তাকে ব্যান্ডেজ করে দেয়। সেই রাতে সে বিয়ার খেতে যায়, কিন্তু হেসং বলে তারা এখনো আন্ডার এজ আর তারা এখন স্কুল ইউনিফর্মে আছে, তাই এটা সম্ভব নয়। তাও সে ব্যথা পায়ে উঠে দাঁড়ায়। তাই হেসং কোনো উপায় না পেয়ে চুপচাপ একটা দোকান থেকে ঘুমিয়ে থাকা দোকানদারের পাশ থেকে একটা মদের বোতল তুলে নিয়ে আসে। জং ওন মজা করে বলে দেখো পিছনে পুলিশ, আর এটা শুনে হেসং ভয় পেয়ে যায়। বিয়ার শেষ করার পর হেসং ক্যানের রিংটা খুলে জং ওনের আঙুলে পরিয়ে দেয়। বর্তমান সময়ে আমরা দেখি তারা দুজন বাস স্টপে পৌঁছিয়েছে। হেসং বলে সে তার ভাইয়ের সঙ্গে দেখা করবে আজ, কিন্তু হেসল ওর ভাইকে দেখে ভূত ভেবে বসে আর দৌড়ে পালাতে শুরু করে। সিন তাকে থামায় আর তার ভাইয়ের সাথে কথা বলতে বলে। হেসং তার ছোট ভাইকে বলে তার গ্যাং মেম্বারদেরকে ডেকে পাঠাতে। যখন তারা আসে তখন হেসং নিজের শক্তি ব্যবহার করে তাদেরকে খেলনার মতো ছুড়ে ফেলে দেয় আর অনেক মারধর করে। সে টাকা উসুলকারীদের বলে তার ভাইকে যেন আর বিরক্ত না করা হয় আর জং ওনের পাওনা টাকা সুদের জন্য যেন তাকে চাপ না দেওয়া হয়। উসুলকারীরা রাজি হয়ে যায়। তারপর হেসং তার ছোট ভাইকে নিয়ে সেখান থেকে চলে যায় আর একটা পার্কে গিয়ে বসে। তার ভাইকে বলে এবার সবকিছু ঠিক হয়ে যাবে, কিন্তু সে সেটা বিশ্বাস করতে চাইছিল না। সে বলে কেউ তার চাকরি দিবে না, কারণ সে একজন খুনির ভাই। হেসং বলে সে কাউকে খুন করিনি। যখন সে স্কুলে পৌঁছেছিল কিম চল তখন অজ্ঞান অবস্থায় পড়েছিল, আর যখন আমি সাহায্য আনতে গিয়েছিলাম তখন একটা গাড়ি এসে আমাকে ধাক্কা মেরে দেয়। হেচল বলে কেউ এইসব কথা বিশ্বাস করবে না আর সে চলে যায়, কিন্তু সিন এসে হেচলকে একসাথে খেতে নিয়ে যায়। অন্যদিকে মিন জুন আর জং ওন যে রেস্টুরেন্টে কাজ করে সেখানে দেখা যায় ইউন জুন এসছে, মানে হেসনের ভাই। সে মিন জুনের সঙ্গে দেখা করতে এসেছিল। অন্যদিকে আমরা দেখি হেসংরা একসাথে বসে আছে। সিন তাকে একটা নতুন ফোন দেয় আর হেচলকে বলে তার নাম্বার সেভ করতে। যখন সে নাম্বার সেভ করছিল তখনই ঠিক তার গার্লফ্রেন্ডের ফোন আসে। হেসং মজা করে জিজ্ঞাসা করলো আর কতজনের নাম্বার আছে। হেচল বলে তার আর কারোর সাথে যোগাযোগ নেই, কারণ ভাই বোনরা সবাই আলাদা হয়ে গেছে। জুন মেডিকেল স্কুলে ঢোকার পর আর কারোর সঙ্গে যোগাযোগ রাখেনি। ইউনন গ্রাজুয়েশন করে সিওলে চলে গেছে আর সুজিকে এখন অন্য কেউ দেখাশোনা করে। হেসং জুনের কথা শুনে খুব রেগে যায়। ও মেডিকেল স্কুলে গিয়ে সবাইকে ভুলে গেছে। সে সিদ্ধান্ত নেয় যে জুনকে খুঁজে বের করবে। অন্যদিকে আমরা দেখি জুন মিন জুনের সঙ্গে দেখা করে আর দেখা যায় জং ও সেখানে কাজ করছে। সে তার সঙ্গে কথা বলতে আসে। সে বলে ও এখন সেউং হাসপাতালের একজন ডাক্তার, আর যে মেয়েটা তার সাথে এসছে সে তার হবু বউ, ওই হাসপাতালের মালিকের মেয়ে।
জংউন তাকে অভিনন্দন জানায়। জুন একটা অনুরোধ করে বলে কেউ জানে না যে তার ভাই বোন আছে, তাই যেন এই কথাটা সে গুপ্ত রাখে। জংউন রাজি হয়ে যায়, কিন্তু তাকে সাবধান করে দেয় যদি অন্য ভাই বোনরা বিশেষ করে হেসং জানতে পারে তবে ওর মাথা গরম হয়ে যাবে। এই কথায় জুনের কিছুই যায় আসে না, আর সে বলে পুরনো কথা ভুলে যাও, সামনে এগিয়ে চলো। সে হাসপাতালে ফিরে যায়, কিন্তু তার জন্য সমস্যা বাড়তে চলেছিল। হেসং তখন হাসপাতালে পৌঁছয়। যখন জুন তার ফিয়ন্সে ও শাশুড়ি মার সঙ্গে চা খাচ্ছিল, তখন একজন নার্স এসে জানায় একজন ছাত্র এসে, তার নাম হেসং। জুন ভয় পেয়ে যায়। হেসং ভেতরে ঢুকে জুনকে বলে দেখ আমি ফিরে এসেছি, কিন্তু জুন চায় না যে কেউ এটা জানুক যে তার কোনো ভাই বোন আছে। সেজন্য সে তাকে চিনতে অস্বীকার করে আর সিকিউরিটিকে ডাক দেয়। গার্ডরা হেসংকে ধাক্কা মেরে বের করে দিচ্ছিল, কিন্তু সে বারবার বলছিল সে জুনের ভাই। জুন এখনো ওকে না চেনার ভান করছিল। হেসং রেগে গিয়ে গার্ডদের ছুঁড়ে ফেলে দেয় আর জুনের কাছে যায়। জুন তো ভয়ে কাঁপছে। হঠাৎ সেই অচেনা লোকটা আবার এসে হাজির। হেসং তাকেও ছুঁড়ে ফেলতে চায়, কিন্তু লোকটা একটু নড়ল না। মনে হচ্ছে ওর কাছেও হেসং এর মতো অলৌকিক শক্তি আছে। লোকটা হেসংকে ধরে পার্কিং লটে নিয়ে যায়। সে হেসংকে একটা পিলারে ছুঁড়ে মারে, তারপর একটা গাড়ির উইন্ডশিটের উপরে ফেলে দেয়। লোকটা হেসংকে সতর্ক করে বলে বেপরোয়া না হয়ে সাবধানে থাক, নইলে সবাই বিপদে পড়বে। হেসং তো নাম জিজ্ঞাসা করলো, কিন্তু লোকটা কিছু না বলেই চলে গেল। তারপর হেসং এর কাছে সিনের ফোন আসে। সিন তখন জিন জুয়ের সঙ্গে রয়েছে, কিন্তু হেসং কিছু শুনতে পাচ্ছিল না, কারণ তার ফোনটা খারাপ হয়ে গেছে মনে হচ্ছিল। হেসং অপেক্ষা করে তার আঘাতগুলো সেরে ওঠার জন্য। রাতে সে জংউনকে নিয়ে যাওয়ার জন্য অপেক্ষা করছিল। মিনজুন বেরিয়ে এসে জিজ্ঞাসা করলো সে কি কারোর জন্য অপেক্ষা করছে। হেসং বলল হ্যাঁ, সে জংউনের জন্য অপেক্ষা করছে। ঠিক তখনই জংউন বেরিয়ে আসে। মিনজুন জিজ্ঞাসা করে এই ছেলেটা কে। জংউন বলে ও আমার দূর সম্পর্কের ছোট ভাই। মিনজুন হেসং এর সাথে হাত মেলায়, কিন্তু হেসং বড়লোক ছেলেদের একদমই পছন্দ করতো না। মিনজুন চলে যাওয়ার পরে হেসং বলে জং আমি একটা বিয়ার খেতে চাই। জংউন জিজ্ঞাসা করে কেন। সে তখন ওকে পুরনো দিনের কথা মনে করিয়ে দেয়, যখন তারা প্রথমবার একসাথে বিয়ার খেয়েছিল। হেসং বিয়ার কিনতে যায়, কিন্তু তার বয়স কম হওয়ায় দোকানদার তাকে বিয়ার দিতে চায় না। সে বোতলটা রেখে দেয় আর জংউনকে বলে কিনে দিতে। জংউন তাকে ঠান্ডা করে, কিন্তু শেষে রাজি হয়ে যায়। হেসং পুরো বোতলটা এক নিঃশ্বাসে শেষ করে ফেলে আর বলে সে একদম ঠিক আছে। কিন্তু কয়েক মিনিটের মধ্যেই সে মাতাল হয়ে যায় আর রাস্তায় লোকদেরকে নিয়ে ঠাট্টা করতে শুরু করে। একটা বয়স্ক লোককে তো সে টাকলু বলে বসে। তারপর তারা কোনো বিপদে পড়ার আগেই সেখান থেকে পালিয়ে যায়। জংউন তাকে বাড়ি নিয়ে আসে আর বলে তার জীবনে এত খারাপ হ্যাংওভার সে আগে কখনো দেখিনি। মাতাল অবস্থায় হেসং বলে সে আজ চিওয়াল আর ইয়াং জনের সঙ্গে দেখা হয়েছিল। জংউন জিজ্ঞাসা করে তার ভাই কি বলেছে। হেসং উত্তর দেয় আমি চিওয়ালের জীবনটা নষ্ট করে ফেলেছি, আর ইউনজুন ও তো আমাকে চিনতেই পারছে না। আমি যদি জানতাম ভাই বোনরা এত অকৃতজ্ঞ হবে তবে আমি স্কুল জীবন আরেকটু বেশি উপভোগ করতাম, ওদের পেছনে এত সময় দিতাম না। সবচেয়ে বড় ভাই হিসেবে সে সবসময় ভেবেছে অন্যদের দেখাশোনা করাই তার দায়িত্ব, তাই নিজের স্কুল জীবন সে ত্যাগ করে দিয়েছিল। কিন্তু এখন আর কেউ তার জন্য কিছুই মনে রাখেনি। এই কথা বলে সে ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে চোখ খুলে থাকে তার ছোটবেলার বন্ধুরা তার চারিপাশে বসে আছে। সবাই অবাক হয়ে যায় হেসংকে দেখে। মুনসিক জিজ্ঞাসা করে সে কি তাদের চিনতে পারছে। হেসং বলে হ্যাঁ, কেন চিনবো না রে। জুন তাকে জড়িয়ে ধরে। সবার চোখে জল চলে আসে। পুরনো বন্ধুদের আবার একসাথে দেখতে পেয়ে তারা ভীষণ খুশি। পরদিন হেসং সিনকে নিয়ে যায় সেই জায়গায় যেখানে তার গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট হয়েছিল। সে সিনকে বলে সে খুব জোরে সাইকেল চালাচ্ছিল, চারপাশে অনেক অন্ধকার ছিল। হঠাৎ বাম দিক থেকে একটা গাড়ি এসে আমাকে ধাক্কা মেরে দেয়। সিন বলে ওই গাড়িটা ছিল তেহুলের বাবার, কিন্তু পুলিশ জিজ্ঞাসা করতে তেহুল বলেছিল সেই গাড়িটা ও ড্রাইভার চালাচ্ছিল। কিন্তু এই দুর্ঘটনা কেউ নিজের চোখে দেখেনি। ঠিক তখনই চিওল এসে হাজির হয় আর বলে হেসংকে যে ধাক্কা মেরেছিল তাকে সে ছাড়বে না। সে জানায় ও আর সুজি সেদিন বাড়িই ছিল, কিন্তু জংউন বাড়ি ছিল না। আর দাদি সে তো হাসপাতালে ছিল ইয়নের সাথে। জুন তখন নিকট ছিল আর অনেক রাত করে বাড়ি ফিরেছিল। সিন জানায় জুন পুলিশকে বলেছে সবাই তখন বাড়ি ছিল আর সে নিজেও রুমে ছিল। এতে তারা সন্দেহ করে যে জুনের হয়তো কিছু একটা হাত আছে এই দুর্ঘটনার পিছনে। অন্যদিকে রেস্টুরেন্টে জংউন ময়লা ফেলার সময় ব্যাগটা ছিঁড়ে যায়। নিচে ঢুকে সেগুলো পরিষ্কার করছিল। ঠিক তখনই তার মা এসে হাজির হয়। তার মা বলে সে অনেক বছর ধরেই জংউনকে খুঁজছিল। জংউন বলে সে এখন খুশি আছে, তাই তোমার আর খোঁজার দরকার নেই। তার মা জানে জংউনের আর্থিক অবস্থা খারাপ, তাই ঋণ শোধ করার জন্য তাকে টাকা দিতে চাই, কিন্তু জংউন সেটা নিতে চায় না। সে বলে সে ধনী, কারণ রেস্টুরেন্টের মালিকের সঙ্গে সে বিয়ে করতে চলেছে। তার মা ভাবে সে মিথ্যে কথা বলছে। ঠিক তখনই মিনজুন এসে বলে হ্যাঁ, আমি জংউনকে বিয়ে করছি। জংউনের মা মিনজুনের ব্যবহার দেখে খুশি হয় আর তার সাথে একটু কথা বলতে চায়, কিন্তু মিনজুন বলে রেস্টুরেন্টে একটাও খালি টেবিল নেই, আর সে জংউনকে নিয়ে সেখান থেকে চলে যায়। রাতে জংউন মিনজুনের জন্য অপেক্ষা করছিল তাকে ধন্যবাদ জানানোর জন্য। হঠাৎ করে কান্না শুরু করে, কারণ সে সবসময় শক্ত হয়ে থাকতে চায় কিন্তু পারে না। সে মিনজুনের কাঁধে মাথা রাখে। ঠিক তখনই হেসং এসে তাদেরকে দেখে ফেলে। সে ভাবে তার এখানে আসা উচিত হয়নি, তাই সে চুপচাপ সেখান থেকে চলে যায়। একটু পর মিনজুন জংউনকে ছেড়ে দেয়। জংউন তাকে সাহায্য করার জন্য ধন্যবাদ জানায়। মিনজুন জিজ্ঞাসা করে সে একা একা বাড়ি চলে যেতে পারবে তো। জংউন বলে হ্যাঁ পারবো। সে বাসে চড়ে বাড়ি ফিরে যায় আর দেখে হেসং রান্না করছে। এটা দেখে তার মন ভালো হয়ে যায়। হেসং বলে সে স্পাইসি রাইস কেক বানাচ্ছে। ইয়াংউনও খেতে চাই আর তারা একসাথেই খেতে বসে। ইয়াংউন বলে তুমি খাচ্ছ না কেন। সে বলে আমি আগেই খেয়ে নিয়েছি। যখন তারা কথা বলছিল ইয়াংউন জানায় তার মা আজ রেস্টুরেন্টে এসেছিল। সে আমার উপর দয়া করে আমাকে টাকা দিতে চাইছিল, কিন্তু আমি সেটা নিইনি আর বলেছি আমি খুব খুশি আছি, কারণ এই রেস্টুরেন্টের মালিক আমাকে বিয়ে করছে।
তবে আমার মা এই মিথ্যে কথাটা বুঝে ফেলেছিল। ঠিক তখনই বস এসে বলে আমরা খুব শীঘ্রই বিয়ে করছি। এই কথা শুনে হেসং এর মন খারাপ হয়ে যায়, কিন্তু ইয়াং বলে সে যদি বসকে বিয়ে করে তাহলে ব্যাপারটা খুব অদ্ভুত হয়ে যাবে। সে আরো জানায় তাদের মধ্যে আসলে কোনো সত্যিকারের সম্পর্ক নেই। হেসং এটা হাফ ছেড়ে বাঁচে। হঠাৎ হেসং রেগে গিয়ে বলে তুমি এত বেখেয়ালি কেন? তোমার বাড়ি কোনো খাবার জিনিস নেই, আর বাড়ির ওষুধগুলো সব এক্সপায়ারি ডেট পার হয়ে গেছে। আর হ্যাঁ, তুমি এত ওষুধ খাও কেন? এরকম কেয়ার করার কথা শুনে জংউন একটু লজ্জা পায়। হেসং তাকে বলে নিজের খেয়াল রাখতে। রাতে হেসং একা বসে চিন্তা করছিল দুর্ঘটনার সময় ইয়ংজুন কি সত্যিই বাড়ি ছিল? জংউন পানি খেতে এসেছিল। সে জিজ্ঞাসা করে তখন কি সবাই বাড়ি ছিল? জংউন বলে ইয়ংজুন ছিল না, কিন্তু রিপোর্টে বলা হয়েছে সে বাড়ি ছিল। সে পুলিশকে বলেছিল যে ইয়ংজুন ছাড়া সবাই ঘরে ছিল, কিন্তু কেউ বিশ্বাস করেনি। তারপর সে নিজের ঘরে চলে যায়। হেসং ভাবে এখন দোষীকে খুঁজে বের করাটা হয়তো আর কোনো কাজে লাগবে না। পরদিন হেসং ঘর পরিষ্কার করছিল, তখন সিন ফোন করে, কিন্তু তার ফোনটা তুলতে গেলে ডিসপ্লেটা কাঁপতে শুরু করে। সিন তখন জননকে ফোন করে। হেসং তার ফোনটাও হাতে ধরতে চায় না, কারণ সেটাও ছুলে বন্ধ হয়ে যেতে পারে। জনন নিজেই তার ফোনটা তার কানে ধরে। সিন জানায় তার বাবা এসছে, তাই হেসং যেন তার বাড়ি না আসে। সে জননকে জিজ্ঞাসা করে আমি কি আজকে তোমার সাথে থাকতে পারি? সে রাজি হয়ে যায়। তারা একসাথে কাজে বের হয়। বাস স্টপে কয়েকজন স্কুলের মেয়েরা হেসংকে দেখে ক্রাশ খেয়ে যায়। জনন জিজ্ঞাসা করে তুমি কোথায় যাচ্ছ? সে বলে তেহুনির সঙ্গে দেখা করতে যাচ্ছি। মেয়েরা হেসং এর নাম্বার চাই। সে বলে আমার কাছে ফোন নেই। জনন জিজ্ঞাসা করে তোমরা কারা? মেয়েগুলো জননকে আজুমা বলে ডাকে, যার মানে মধ্যবয়স্ক বিবাহিত নারী। জনন লজ্জা পেয়ে চুপচাপ বাসে উঠে পড়ে। আর হেসং বাসে করে ডিপার্টমেন্ট স্টোরের ম্যানেজার তেহুনের সঙ্গে দেখা করতে যায়। হেসং চমকিয়ে যায় যখন তেহুন তার ছোট বোন ইয়াংউনকে তার সাথে পরিচয় করিয়ে দেয়, যে এই স্টোরেই কাজ করতো। তারা পৌঁছানোর পর দেখতে পায় একটা মহিলা ইউনকে গালাগালি করছে, বলছে যে ইউন তার স্বামীকে ভুল পথে নিয়ে যাচ্ছে। ইউন জ্ঞান হারিয়ে ফেলে। তেহুন অ্যাম্বুলেন্স ডাকে। হাসপাতালে চোখ খোলার পর দেখে হেসং তার পাশে দাঁড়িয়ে আছে। সে ভাবে এটা স্বপ্ন। হেসংকে সবকিছু বলার পর সে আবার ঘুমিয়ে পড়ে। হেসং সেই লোকটার কাছে যায় যে ইউনের কাছ থেকে টাকা নিয়েছিল। তাকে টাকা ফেরত দিতে বলে আর ক্ষমা চাইতে বলে। লোকটা হেসংকে মারধরের হুমকি দেয়। কিছু স্কুল ছাত্ররা সঙ্গে সঙ্গে দোকানের ভিতরে ঢুকে যায়। হেসং একটা টেবিল তুলে মারামারির জন্য একদম প্রস্তুত, কিন্তু সেই লোকটা আবার এসে হাজির হয়। হেসংকে কলার ধরে বাইরে নিয়ে যায়। হেসং বলে আমার একটা পরিবার আছে যেটাকে আমার সামলাতে হবে, ছেড়ে দাও আমাকে। লোকটা শান্ত হয় আর জিজ্ঞাসা করে কি হয়েছে। হেসং সবকিছু খুলে বলে। তারপর তারা আবার দোকানের ভিতরে যায় আর ছাত্রদেরকে ধমকি দিয়ে সেখান থেকে বের করে দেয়। তারপর ওই লোকটা আর হেসং মিলে খারাপ লোকটাকে এত মারধর করে যে সে প্রস্রাব করে দেয়। তারা তাকে মাটিতে ফেলে রেখে চলে যায়। হেসং জিজ্ঞাসা করে লোকটা এত শক্তিশালী কিভাবে হয়েছে। সে বলে প্র্যাকটিস করলে তুমিও শক্তিশালী হতে পারবা, তোমার ইন্দ্রিয়গুলো তীব্র হয়ে উঠবে। আমি গত গ্রীষ্মকালে এখানে এসেছিলাম। সে হেসংকে বলে তুমি তোমার কাজ করো আর আমাকে আমার ছেলের সঙ্গে দেখা করতে হবে। হেসং দেখে লোকটির ছেলে খুব অসুস্থ। লোকটা বলে সে আসলে কয়েক মাস পরেই তার ছেলেকে খুঁজে পেয়েছিল, কিন্তু তাকে সাহায্য করতে পারিনি। এদিকে রেস্টুরেন্টে জংউন ভুল করে পানি ফেলে দেয়। শেফ তাকে সেটা পরিষ্কার করতে বলে, কিন্তু একটা জুনিয়র এসে জানায় রেস্টুরেন্টের মালিক তাকে সুপার মার্কেটে নিয়ে যেতে চায়। সুপার মার্কেটে জংউনের কাজ করার অভিজ্ঞতা দেখে সবাই অবাক হয়ে যায়। হঠাৎ একটা ঠেলা গাড়ি তাদের প্রায় ধাক্কা মেরে দেবে। মিনজুন জংউনকে বাঁচায়, কিন্তু অন্যদিক থেকে আরেকটা ঠেলা গাড়ির বক্সগুলো তার ঘাড়ে পড়ে যায়। মিনজুন উঠে দাঁড়ায় যেন কিছুই হয়নি। তারপর একটা মিষ্টি আলু তুলে নেয় যেটাকে সে নিজের ফোন ভাবছিল। সে নিজের মাথায় নিজেই আঘাত করে ফেলে আর অজ্ঞান হয়ে যায়। জংউন তাকে হাসপাতালে নিয়ে যায়। ডাক্তার বলে স্ক্যানে কিছুই আসেনি, শুধু কয়েকদিনের বিশ্রামেই তিনি ভালো হয়ে যাবে। জংউন সেই মিষ্টি আলুটাকে এখনো হাতে ধরে রেখেছিল, তাই মিনজুন বলে মানুষ তোমাকে পাগল ভাববে। তারা মিনজুনের ঘরে যায়, কিন্তু সেখানে কেউ নেই। জংউন জিজ্ঞাসা করে তোমার পরিবারের লোক কোথায়? মিনজুন বলে আমি অনেক সময় ধরেই একাই আছি। ঠিক তখনই জংউনের ফোনে জিনজুয়ের কল আসে। জিনজুন ও হেসং ঘরে তার জন্য অপেক্ষা করছিল, কিন্তু সে বলে আমি আসতে পারবো না, হোটেলের মালিকের ঘরে আছি। হেসং আর দেরি না করে মিনজুনের বাড়ির দিকে রওনা দেয়। রেস্টুরেন্টের সবাই তাকে সিইও বলে ডাকে। সে দরজা না ঠকঠকিয়েই একদম ভেতরে ঢুকে পড়ে আর চারিপাশে দেখতে থাকে। সে মিনজুনকে বলে তুমি অন্য বড়লোক ছেলেদের মতো তো না, অনেকটা সাধারণ মানুষের মতোই। জনন বলে সে রাতটা এখানেই কাটাবে, কিন্তু হেসং মনে করে একটা মেয়ের জন্য একটা ছেলের সাথে একা থাকাটা ঠিক হবে না। জংউন মুরব্বীর মতন আচরণ করে বলে চুপ করে থাকো। হেসং বলে আমি থেকে যাই রাতে এখানে। মিনজুন বলে এটাও ঠিক আছে, আমার কোনো অসুবিধা নেই। শেষে হেসং তাকে বাড়ি পাঠিয়ে দেয়। জংউন বাড়ি থেকে বেরিয়ে যায়, কিন্তু বুঝে উঠতে পারছিল না যে কি করবে। শেষমেশ সে সিদ্ধান্ত নেয় যে বাড়ি চলে যাবে। আর অ্যাপার্টমেন্টে ফিরে দেখা যায় সিন একটা তরমুজ নিয়ে এসছে। জিনজুন ভাবে যে তার বান্ধবী জনউন এসছে, তাই সে স্নান সেরে তোয়ালি পরে বাইরে বেরিয়ে আসে। হঠাৎ তাদের দেখা হয়ে যায় আর জিনজু চিৎকার করে ওঠে, আর এর ভিতরেই তার তোয়ালিটা খুলে যায়। সিন এমন কিছু দেখে ফেলে যেটা তার দেখা উচিত ছিল না। তারপর তারা একটা রেস্টুরেন্টে যায় আর জিনজু জিজ্ঞাসা করে সিন কিছু দেখেছে নাকি। সিন বলে সে কিছুই দেখেনি। জিনজু হুমকি দেয় যদি কাউকে বলো তাহলে কিন্তু তুমি মুশকিলে পড়ে যাবা। তারা ঠিক করে কিছুদিন কথা বলবে না। সিন একটু মজা করে কিছু কথা বলে, তাই জিনজু তার গালে একটা চড় মেরে বসে। এদিকে হেসং মিনজুনের দেখাশোনা করছিল। মিনজুন জিজ্ঞাসা করে আমি তোমাকে কি বলে ডাকবো। হেসং বলে আমাকে মিস্টার সং বলে ডাকবা, কিন্তু মিনজুন বলে আমি তোমাকে ইয়ং সং বলে ডাকবো। তারপর মিনজুন বলে তাকে আপেল কেটে দিতে। হেসং আপেলটা লাভ আকৃতিতে
কেটে দেয়। দেখে মিনজুন খুব খুশি হয়। সং একটা ছবি দেখে আর বুঝতে পারে এটা জংওনের আঁকা ছবি। মিনজুন বলে একদিন অফিস থেকে ফেরার সময় জংওন ভুল করে তার গাড়িতে উঠে পড়ে, ভেবেছিল এটা একটা ট্যাক্সি। সে তাকে নিজের ঠিকানা দেয় আর মিনজুন তাকে বাড়িতে পৌঁছে দেয়। টাকা পয়সার বদলে সে তাকে ওই আঁকা ছবিগুলো দিয়েছিল। কিছুদিন পর জংওন হঠাৎ করে সেই রেস্টুরেন্টে চলে আসে যেখানে আমি কাজ করি আর একটা চাকরি চাই। জংওন এই ব্যাপারটা জানে না, তাই মিনজুন সংকে অনুরোধ করে যেন এই ব্যাপারটাকে গোপন রাখে। পরদিন সে সেখান থেকে ফিরে আসে জংওনের কাছে। জংওন তখন বাইরেই ছিল আর হেসংকে জানায় যে চেওয়ালকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ স্টেশনে হেচলকে একটা লোহার খাঁচায় আটকে রাখা হয়েছিল। সে সিনহো বাংকে বলে আমাকে ছেড়ে দাও, আমি নির্দোষ, আমাকে দুইজন লোকের মারার ভুল অভিযোগে ফাঁসানো হয়েছে। সিন বলে চুপ করে থাক, এখানে নিয়ম মেনে চলতে হবে। জংওন আর হেসং থানায় আসে। তারা সেই দুজনের সঙ্গে দেখা করে যাদের ঘাড় আর নাক ভেঙে গেছে। সং চেওয়ালের সাথে কথা বলে আর চেওয়াল বলে আমি নির্দোষ, চাইলে সিসিটিভি ক্যামেরা চেক করতে পারো। কিন্তু সেখানে কোনো সিসিটিভি ক্যামেরা ছিল না। তখন ইয়ংওন ওদের দুইজনকে টাকা দিয়ে ব্যাপারটা মেটানোর চেষ্টা করে, তাতে অভিযোগকারীরা রাজি হয়ে যায়। সিন তখন ভাবে গাড়ির ব্ল্যাক বক্সটা চেক করা যাক। হঠাৎ হেসং তার তীব্র শোনার শক্তি দিয়ে শুনতে পাই আসলে ওই দুইজন লোক মেমোরি কার্ডটা চুরি করে লুকিয়ে রেখেছে। সিন ফিরে আসে আর বলে ব্ল্যাক বক্সে কিছুই পাওয়া যায়নি, কিন্তু সং তাকে থামিয়ে বলে গিয়ে গাড়ির কার্পেটের নিচেই দেখো। সিন সেখানে গিয়ে এসএসডি কার্ডটা খুঁজে পায়, যাতে বোঝা যায় চল নির্দোষ। সে চলকে ছেড়ে দেওয়া হয় আর ওই দুইজনকে গ্রেপ্তার করা হয়। চল কাউকে ধন্যবাদ না জানিয়ে চুপচাপ চলে যায়। বন্ধুরা, এই ভিডিওটা দুটো পার্ট করেছি, আমার ডিভাইসে একটু এডিটিং করতে সমস্যা হচ্ছে তার জন্য। তবে আসল স্টোরি আর রহস্যর খোলাসাই তো এবারই হবে। আপনারা যত তাড়াতাড়ি এই ভিডিওতে 100টা কমেন্ট আর 150টা লাইক করে দেবেন, তত তাড়াতাড়ি আমিও নেক্সট পার্টটা নিয়ে আসবো। আর হ্যাঁ, এমন ভিডিও দেখতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।